প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইস্ক। পর্ব সংখ্যা ৩। অরু দেখল মোস্তফা সাহেবের রুমের দরজা খোলা। সে দরজা সরিয়ে মাথা ঢুকালো ভেতরে। মোস্তফা সাহেব চেয়ারে বসে ঢুলছেন একটু একটু করে। মাথাটা নিচের দিকে ফেলে রেখেছেন। সামনে মদের বোতল। লুকিয়ে মাঝে সাথে খান একটু। অরু আলগোসে ভেতরে ঢুকল। মোস্তফা সাহেব কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুললেন। সোজা হয়ে বসলেন। কি রে, এখনো ঘুমাসনি যে? বলতে বলতে তিনি দ্রুত মদের বোতল লোকাতে চাইলেন, কিন্তু অরু তাকে সেটা করতে দিল না। মোস্তফা সাহেবকে চেয়ারে ঠেলে দিয়ে বলল, আমি উঠিয়ে রাখছি, বসো তুমি। মোস্তফা সাহেব হাসলেন। তার হয়তো নেশা চড়েছে, মাথাটা ঝিমাচ্ছে। কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। একরাশ বিষণ্ণতা বুকে গেঁথে আছে তার। অরু মোস্তফা সাহেবের সামনে হাত ধরে বলল, তন্ময় ভাই, বড় মার কথা মনে পড়ছে চাচু? মোস্তফা সাহেব হাসলেন। চোখ জোড়া খুলে বুকের বাঁ পাশ দেখিয়ে বললেন, খুব ব্যথা হয় এখানটায়। এই ব্যথার যন্ত্রণা আজকাল সহ্য করা যাচ্ছে না রে। অরুর চোখ জোড়া ভিজে উঠল। মোস্তফা সাহেব বিড়বিড় করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়েছেন। অরু তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। কাঁথা দিয়ে শরীর ঢেকে ফিরতেই দেখল সাবিহা দাঁড়িয়ে, মুখে হাত চেপে কাঁদছে। অরুকে ফিরতে দেখে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। অরু দরজা লাগিয়ে তার পিছু যেতে নিয়েও গেল না, নিজের রুমের দিকে চলল। সাবিহা এখন একা থাকতে পছন্দ করবে। আগ বাড়িয়ে সে গিয়ে উল্টো তার কান্না বাড়িয়ে দিবে। তার থেকে বরং মন হালকা করুক কেঁদে। নিজের রুমের দরজা লাগিয়ে বিছানায় উবু হয়ে পড়ল। হুট করে মনে পড়ল তন্ময়ের কথা। আজকের খাবারের ছবি তুলেছে সে। সেগুলো তন্ময়কে দেখিয়ে লোভ লাগাবে। দ্রুত ছবিগুলো তন্ময়ের মেসেঞ্জারে পাঠালো। পরক্ষণে একটি ভয়েস মেসেজ পেল। সেখানে গম্ভীর স্বরে তন্ময় তাকে বলল, এসে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদ্দব। এটা মেসেজ করার সময়? অরুর ছোট মন ভালো হয়ে গেল। আজকাল তার মন তন্ময়ের ধমকে ভালো হয়ে যায়। অরুর নামের একটা ডাস্টবিন আছে, ডিজাইনার ডাস্টবিন, যেটা ডিজাইন সে নিজেই করেছে। এই ডাস্টবিনের উপরে লেখা অরুর পার্সোনাল ডাস্টবিন, এবং ডাস্টবিনটার অবস্থান ড্রয়িং রুমের কোণে। আসতে যেতে নিলে সবার নজর প্রথমে ওই ডাস্টবিনে চলে যাবে। আগের সময়গুলো হলে এটা দেখলেই তন্ময় একটা লাথি মেরে যেত, আবার লাথি মেরে আসতো। কয়েকবার এটাকে ফেলে দিতেও নিয়েছিল। ড্রয়িং রুমের কোণায় এমন হলদেটে একটা ডাস্টবিন কেউ রাখে? তার উপর ডাস্টবিনটা বিচ্ছিরিভাবে ডিজাইন করা। এখন এই ডাস্টবিনের কাজ কি? ডাস্টবিনের কাজে অরু টিস্যু নেওয়া। আপাতত ডাস্টবিন অর্ধেক টিস্যু দিয়ে ভর্তি। কারণও আছে। গত পরশু একটি জনপ্রিয় নাটক হয়েছিল আরটিভিতে। নাটকের নাম বড় ছেলে। অরু সেই নাটক দেখে কেঁদে কেটে শেষ। টিস্যুর প্রয়োজনে সেদিন ডাস্টবিন অর্ধেক ভর্তি হয়ে গেল। এই যে সাত সকালে ঘুম থেকে উঠেই হাতে টিস্যু নিয়ে এসেছে সে। আকাশ ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে। অরুর হাতে টিস্যু দেখে নাক কুঁচকে বলল, ছি, এই তুই আমার সামনে থেকে সর। এমন ভাব নিচ্ছ যে তোমার নাক পিটপিট করে না? না, করে না। আমার নাক শক্তপোক্ত, এসব পিটপিট হয় না। তোর নাক পাতলা, তাই পিটপিট করে। এক কাজ কর, তোর নাক নিয়ে আমার ক্লিনিকে আয়, সেলাই করে দেই, নাক পিটপিট দূর হয়ে যাবে। অরু কষ্ট পেল। মনের দুঃখ এবং নাকের পিটপিট নিয়ে মুখ গোমরা করে ফেলল। মুফতি বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসছেন। আকাশকে চোখ রাঙিয়ে বললেন, এই তুই খেয়ে তাড়াতাড়ি ভাগ, মেয়েটার পিছু লেগে থাকবি না একদম। অরু, তুই বস, খেয়ে নে। আকাশ ব্রেড চিবোচ্ছে। চিবানোর ফাঁকে বলল, ও এখনো দাঁত ব্রাশ করেনি মা, খাচ্চর মেয়ে।
অরু রেগে গেল। মাথা গরম করে দিবে না বলে দিলাম। বলে দিয়ে আমাকে উদ্ধার করে দিলি, বলেই হাসতে লাগলো। অরু রেগে সেখান থেকে চলে এলো। বারান্দায় ঝুলানো টিয়া পাখিটি ঝিমিয়ে পড়েছে। অরু দাঁত মাজতে মাজতে ওকে দিল। পাখিটিকে চোখ বন্ধ করে রাখতে দেখে এগিয়ে আসলো। তারপর বেসামাল ভঙ্গিতে খাঁচাখানা নেড়ে দিল। পাখিটি চেঁচিয়ে বন্দি খাঁচার মধ্যে ধরপড় করে উঠল। তারপর অরুর ৩২ দাঁত দেখে শান্ত হয়ে গেল। আবারও নিজের জায়গায় বসে ঝিমাচ্ছে। অরু পাখিটিকে কিছুক্ষণ বিরক্ত করার প্রত্যাশায় রইল। তবে পাখিটি বিরক্ত হচ্ছে না, নিজের মতো ঝিমিয়ে রয়েছে। আনইন্টারেস্টিং টিয়া পাখি তুই, ধুর। সম্ভবত ৩ বছর হবে পাখিটি তার কাছে। ছোট টিয়া পাখিটি এখন অনেক বড় হয়ে গেছে। কথা বলতে জানে টুকটাক, তবে বলে না, খুব অলস, একদম অরুর মতো। নিজের মতো পাখিটিকে হতে দেখে অরু বেশ হতাশ। পাখিটিকে আত্মবিশ্বাসী, সাহসী, কর্মজীবী করতে চাওয়া তার মন এখন বেশ হতাশ। টিয়া পাখিটি তাকে তন্ময় এনে দিয়েছিল। অরুর স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা। হয়েছে এমন, অরুকে সুমিতা বেগম মেরেছেন। মারার অবশ্য কারণ রয়েছে। সুমিতা বেগম আটা গুলিয়ে রেখেছিলেন রুটি বানাবে। তিনি এসে দেখেন আটাতে ১ গামলা পানি ঢেলে তা মতে যাচ্ছে অরু। পাকনামি করে মায়ের সাহায্য করতে নেমেছিল বেচারি। ব্যাস, রাগের মাথায় অরু বেশ কিছু মায়ের খেয়েছে মায়ের থেকে। মার খেয়ে পেট ভরে গিয়েছে বিদায় সারাদিন কিছুই খেলো না। মূল কথা, সে রাগ করেছে। দরজা আটকে ঘরে পড়ে আছে। কারো ডাকে সারা শব্দ করল না। রাতে বাড়ি ফিরে তন্ময় তাকে গম্ভীর স্বরে ডাকে। অরু মনে মনে তন্ময়কে খুব ভয় পায়, যা সে কখনো দেখায় না। শুনেছে ভয় দেখালে ভয় বেশি পেতে হয়। তাই যখন তন্ময় ডাকলো দৌড়ে বেরোয়নি। তবে সময় নিয়ে ঠিক দরজা খুলে বেরোলো। তখন তন্ময় তার হাতের পাখিসহ খাঁচাটি অরুকে দিল। তারপর ধমকে সুরে বলল, এক্ষুনি গিয়ে খেতে বস যা। পাখি পেয়ে খুশিতে অরু ২ প্লেট খাবার একাই খেয়ে নিয়েছিল। হা হা। স্কুল ড্রেস পরিহিত অরু কাঁধে ব্যাগ চেপে নিচে নেমে এলো। দীপ্ত তখন ডাইনিং টেবিলে বসে। তৈরি হয়ে গেছে জনাব। অরু তার পাশে বসে দ্রুত ব্রেকফাস্ট করতে শুরু করেছে। বাইরে থেকে মার্জির কণ্ঠ শোনা যাচ্ছে। অরু তাড়াতাড়ি। মার্জির ডাকে সে ব্রেড হাতে নিয়ে বেরিয়ে পড়ল। পেছনে দীপ্তও। অরুর দেখা দেখি একই কাজ করল। দুজনের পেছনে সুমিতা বেগম বললেন, আরে ঠিকভাবে খেয়ে যাবি তো? তার কথা দুজনের একজনও শুনল না। মার্জি সাইকেল হাতে দাঁড়িয়ে। পাশে তার ভাই এহসানও এসেছে, তাদের বাড়ির পাশের লাইনে। হাতে সময় থাকলে যাওয়ার সময় মাঝে মধ্যে অরু আর দীপ্তকে সাথে নিয়ে যায়। তারা প্রায় সময় একসাথেই যাতায়াত করে। এমন সময় পাশের বিল্ডিং থেকে অয়ন বেরিয়েছে। অয়নকে দেখে এহসান হেসে এগিয়ে গেল। তাদের সাথে যোগদান হলো দীপ্ত। তাদের ৩ জনের পেছনে মার্জি আর অরু হাঁটছে। নাকটা এমন লাল হয়েছে কেন? আর বলিস না, মজার ব্যাপার ঘটেছে শুনেছিস? অরু নিরাশ চোখজোড়া জ্বলজ্বল করে উঠল। কি? মুবিন স্যার সুমনার নামে প্রিন্সিপালের কাছে নালিশ দিয়েছেন। তাকে নাকি সুমনা বিরক্ত করে, বলেই হো হো শব্দে হাসতে লাগলো মার্জি। অরু চিন্তিত সুরে বলল, শুনেছিলাম তো তাদের রিলেশন চলছে। আর রিলেশন? মুবিন স্যার হয়তো এই মেয়েকে চিনে ফেলেছেন, তাই আগাতে নিয়ে ফিরে এসেছেন। তারপর প্রিন্সিপাল কোনো রিয়াকশন নিয়েছে? বাবা মা আনতে বলেছেন, হয়তো আজ তোর মামা মামি আসবে কলেজে। অরুর কপাল জোড়া কুঁচকে গেল। সে তার মামা মামিকে একদম পছন্দ করে না। নানা বাড়ির কাউকে পছন্দ না তার। সবাই ওত পেতে থাকে তার মা বাবার মধ্যে ঝামেলা পাকানোর জন্য। কিন্তু তার মা সেটা একদম বোঝেন না। ভাইদের সাপোর্ট টেনে যান। তাই অরু নানি বাড়ি আজকাল আর যায় না। নানা নানি বেঁচে নেই।
নানির বাড়িও নেই তার জন্য। আজ সে সোজা ক্লাসে ঢুকে বসে থাকবে, একদম সামনে পড়বে না ওই দুজনের। মার্জি অরুর চিন্তিত চেহারা দেখে টপিক পরিবর্তন করার জন্য বলল, তন্ময় ভাই আর তোর বড় মা এখনো বাড়ি ফেরেনি? 2 বছর তো হয়ে গেল, আর কত? তোর চাচু কোনো স্টেপ নিচ্ছে না কেন এখনো? বাবার থেকে শুনলাম তন্ময় ভাইদের বিজনেস খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরু। পারিবারিক ব্যাপারগুলো সে সবসময় অ্যাভয়েড করে, আজও একই কাজ করেছে। মার্জির কাঁধে মাথা রেখে চুপ রইল। তার চাচুর কষ্ট সে নিতে পারছে না। সে জানে তার বড় মাও খুব কষ্টে আছে, তন্ময় ভাইও খুব যন্ত্রণায়। বাড়ির সবাই জানে তন্ময় ভাই তার বাবাকে কতটা ভালোবাসে এবং সম্মান করে। ছোট থেকেই সে বাবার পাগল। বাবার আদরের ছেলে হুট করে বাবার থেকে সরে গিয়েছে, সেটা কতটা যন্ত্রণাদায়ক বাবা ছেলের জন্য তা ওরও উপলব্ধি করতে পারছে কিছু হলেও। কিন্তু এখানে কারো কিছু করার নেই। তারা নিজেরা যদি এই দ্বিধাদ্বন্দ্ব, ক্ষোভ, অভিমানের দেয়াল না ভাঙে, তাহলে অন্য কারো ভাঙার সাধ্য নেই। কলেজের সামনে পৌঁছে অরু লুকিয়ে পড়ল। মার্জি অরুর পেছনে। সেও দেখছে কল্লা বের করে। সুমনা তার মা বাবার সাথে দাঁড়িয়ে কাঁদছে। তাদের ঘিরে ধরে রেখেছে শত স্টুডেন্টস। দীপ্ত চোখ মুখ অন্ধকার করে ফেলেছে। বিরক্ত নিয়ে বলল, তাদের দেখে কি এভাবে লুকিয়ে থাকবে নাকি? ঘন্টা বেজে যাবে। চলো ভেতরে, দেরি হবে না হলে। দাঁড়া একটু, যেয়ে নেক। যাবে বলে মনে হয় না, তোর জন্যই দাঁড়িয়ে। মার্জির কথায় যুক্তি আছে। অরুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। গোল গোল চোখ করে প্রশ্ন করল, বাঁক দিবি? চল ঘুরতে যাই। দীপ্ত চেঁচিয়ে উঠল, খবরদার, আমি কিন্তু বিচার দিব চাচুকে। দিস, আপাতত তুই যা, ভাগ। দীপ্ত চোখ রাঙালো। তোমরা না গেলে আমিও যাচ্ছি না। আচমকা তাদের পেছনে অয়ন এসে দাঁড়ালো। নিচু সুরে বলল, আমিও তাহলে আজ বাঁক দিব ভাবছি। খুশিতে অরু সাত সকালে চাঁদ দেখতে পারছে, কিন্তু কথা হলো কোথায় যাবে। দুশ্চিন্তায় থাকা সে হুট করে বলল, আপুকে সারপ্রাইজ দিতে চাই আপুর অফিসে। এটা কেমন হবে? আশপাশ ঘুরতে ঘুরতে যাব, আমাদের ঘোরাফেরা হয়ে যাবে। রাজি হলো সবাই। সঙ্গে সঙ্গে অরু, অয়ন, দীপ্ত, মার্জি একই গন্তব্যের জন্য রওনা হলো। নিজেদের সাইকেল নিয়ে স্টেশনের সামনে এসে থামল। অরু বলল, অয়ন ভাইয়া, তুমি রাস্তা চেনো? আমি কিন্তু চিনি না। সমস্যা নেই, আমি চিনি, চল। সাইকেল করে এতটা পথ অতিক্রম করা সহজ বিষয় নয়। মাঝে রাস্তায় অরুর খিদে পেয়েছে। দীপ্ত বলল, তারও খিদে পেয়েছে। অয়ন তাদের নিয়ে একটা হোটেলে ঢুকল। তখন অলরেডি 12টা বেজে গিয়েছে। সারা রাস্তায় তারা যেভাবে হইচই করতে করতে এসেছে, সময় তো যাবেই। পরোটা ভাজি অর্ডার করলো সবার জন্য। খেতে নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। মার্জি বলল, অয়ন ভাই, তোমাকে নাকি সুমনা পছন্দ করে? তো? দীপ্ত বলল, তন্ময় ভাইকেও পছন্দ করে এই মেয়ে। পছন্দ বললে ভুল হবে, একদম আমার ভাইয়ের গলায় ঝুলে পড়তে চায়। সেবার অরু আপুর মামা মামি আমাদের বাড়িতে এসে বড় চাচুর সামনে একটু বাজিয়ে গিয়েছে, মানে তারা নিজের মেয়ে আমাদের বাসায় দিতে চায়। অয়ন নাক সিটকে বলল, ক্যারেক্টারলেস মেয়ে। হুট করে অয়নের চোখ হোটেলের বাইরে চলে গেল। সুমনা সহ বেশ কিছু ছেলে মেয়েদের একসাথে যেতে দেখল। সেটা সে অরুকে বলল,